আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞান বাংলাদেশ পর্বের আজকের লেকচারে। আজকে আমরা সাধারণ জ্ঞান বাংলাদেশ পর্বের শেষের দিকের অনেকগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আলোচনার টপিকগুলো নিয়ে আলোচনা করার পূর্বে, অর্থাৎ টপিকগুলো একটু বিস্তারিত বলার পূর্বে বলে রাখি যে আপনাদের সাথে আজকে আমি রয়েছে আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়ালেখা শেষ করেছি। তো আজকে আমরা সরাসরি দেখে নিব যে আমাদের আজকের সাধারণ জ্ঞান বাংলাদেশ লেকচারের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেখানে কোন কোন টপিকগুলো রয়েছে, আমরা সেগুলো নিয়ে আজকে কোন বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সরাসরি দেখে নিই আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে বাংলাদেশের নারী, বাংলার মনীষী, স্বাস্থ্য ও চিকিৎসা, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এবং বৈদেশিক বাণিজ্য। অর্থাৎ প্রত্যেকটা টপিকই তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, যে প্রত্যেকটা টপিকই অ্যাডমিশনের ক্ষেত্রে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। এবং আমরা খুব ভালো করেই জানি যে বাংলাদেশের নারী এই আলোচনার ক্ষেত্রে সাধারণত যেটি হয়, প্রত্যেক বছরে অর্থাৎ সাধারণত খুব আপডেটেড ইনফরমেশন আকারে কোন নারী বাংলাদেশের প্রথম অবস্থান অধিষ্ঠিত করেছেন সেই আলোচনাটি সব থেকে বেশি থাকে, এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা সরাসরি আমাদের আজকের আলোচনা থেকে মনোনিবেশ করি। প্রথম আলোচনায় খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের নারী সংক্রান্ত আলোচনা। আমরা প্রথমেই বাংলাদেশের নারী সংক্রান্ত আলোচনায় খুব বিশেষ কিছু বিষয় রেখেছি, যে বিশেষ কিছু বিষয়ের তথ্য প্রবাহ নিয়ে আমরা আলোচনা করব, এবং এর বাইরে আমরা আরও কিছু সংযুক্ত তথ্য প্রবাহ নিয়ে কথা বলবো। আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রয়েছে, সেই মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ব নাম যেটি ছিল সেটি হচ্ছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়। অর্থাৎ বর্তমান নারীদেরকে নিয়ে যারা কাজ করেন তাদের সেই মন্ত্রণালয়ের নামটি হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আমরা এর পরে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি কোথায় অবস্থিত। এটি যেই মুহূর্তে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ছিল সেই মুহূর্তে এই মন্ত্রণালয়ের দায়িত্বে শিশু একাডেমি কেন্দ্রিক আলোচনাটিও ছিল, বা শিশু একাডেমি বা শিশুদের স্বাস্থ্য কেন্দ্রিক। যেমনটা আমরা দেখতে পারি যে যখন কিনা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থান থেকে বিভিন্ন কম্পিটিশন নির্ধারণ করা হয়, যেমন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এই এমডিজি কিংবা এসডিজি ভিত্তিক আলোচনার সময় দেখা যায় যে একই সাথে নারী মৃত্যুর হার এর পাশাপাশি শিশু মৃত্যুর হার এটিও সংযুক্ত করা হয়। সুতরাং এই ক্ষেত্রে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আগে যেটি দেখেছি সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় এই দুটি কোলাবোরেটিভ অর্থাৎ সমন্বয়মূলক অবস্থানে ছিল। আমরা এর পরবর্তী যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে সরাসরি নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রথম নারী হুইপকে, তিনি হচ্ছেন সাগুফতা ইয়াসমিন এমিলি, যিনি কিনা 2009 সালে নির্বাচিত হন। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে তিনি হচ্ছেন সরাসরি নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রথম নারী হুইপ। অর্থাৎ এখানে এই টার্মটুকু খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সরাসরি নির্বাচিত সংসদ সদস্য। কিন্তু যদি বলা হয় যে ওভারঅল অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের নারী হুইপকে, সেটি কিন্তু সাগুফতা ইয়াসমিন এমিলি নন, বরঞ্চ তিনি হচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় নারী হুইপ। অর্থাৎ এর আগে সংসদ সদস্য হিসেবে সরাসরি নির্বাচিত ছাড়াই নারী হুইপ নির্বাচিত হতো। সেই দৃষ্টিকোণ থেকে সরাসরি সংসদ সদস্য হিসেবে সাগুফতা ইয়াসমিন এমিলি 2009 সালে তিনি সর্বপ্রথম নির্বাচিত হন। আমরা এরপর দেখতে পাচ্ছি সংবিধানে নারীর সমানাধিকার ব্যক্ত করা হয়েছে 4টি অনুচ্ছেদে। এই 4টি অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে 27, 28, 29 এবং 65। শিক্ষার্থী বন্ধুরা, বলে রাখা ভালো, এই প্রত্যেকটি অনুচ্ছেদ কিন্তু সরাসরি নারীকে উদ্দেশ্য করে তাদের সমানাধিকারের কথা বলেনি। এখানে যেটি বলা হয়েছে, যেমন উদাহরণস্বরূপ 27 নম্বর অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা কিংবা আমাদের অধিকার ভিত্তিক যে স্বাধীনতা, সেই আলোচনার অংশ হিসেবে আমরা জানি যে সংবিধানে বিভিন্ন অংশ বিভিন্ন ধারায় বর্ণনা করা হয়, যেমন 27-এর ক ধারা বা 28-এর ক ধারা, এইরকম ক ধারা বা বিভিন্ন ধারা আঙ্গিকে নারীর সমানাধিকারটি ব্যক্ত করা হয়েছে। এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি নারীর অধিকার কেন্দ্রিক একটি পত্রিকা ছিল, যেটি হচ্ছে বেগম পত্রিকা, এবং এই বেগম পত্রিকাটি প্রকাশিত হয় 1947 সালে, যেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে বেগম পত্রিকা ওই সময় অর্থাৎ ওই সময়টাতে বাংলার স্বাধীনতার পূর্বে, বাংলাদেশের স্বাধীনতার পূর্বে সেই সময়টিতে এটি খুবই সংগ্রামী একটি উদ্যোগ ছিল, যে প্রথম নারী সম্পাদিত পত্রিকা। সম্পাদিত কথাটা বলার কারণ হচ্ছে আপনারা পরবর্তীতে দেখতে পাচ্ছেন বেগম পত্রিকার প্রথম ও প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বেগম সুফিয়া কামাল। তিনি এই বেগম পত্রিকার প্রথম এবং প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বেগম পত্রিকার যিনি বর্তমান সম্পাদক তার নাম হচ্ছে ফ্লোরা নাসরিন।
তিনি এই পত্রিকাটির যে বর্তমান সম্পাদক এবং এটি এখন পর্যন্ত তারা ধরে রেখেছেন। এছাড়াও আমরা যদি এটি দেখতে পারি সেটি হচ্ছে যে বাংলাদেশের যে অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন তেভাগা আন্দোলন, যেটি কিনা বাংলার মুক্তির জাগরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই তেভাগা আন্দোলন নেত্রী ছিলেন ইলা মিত্র। আমরা ইলা মিত্রের ছবি দেখতে পাচ্ছি এবং ইলা মিত্রকে বলা হয় আমাদের যে স্বদেশী আন্দোলন, সেই স্বদেশী আন্দোলনের অন্যতম একজন নেত্রী। অর্থাৎ ইলা মিত্র এটি ছাড়াও তিনি ওই সময় স্বদেশী পণ্য কেন্দ্রিক যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে তিনি সংযুক্ত ছিলেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যেই নারী মুক্তিযোদ্ধা, মুক্তি বেটি নামে খ্যাত, তিনি হলেন কাকন বিবি। এই নামটিও খুবই গুরুত্বপূর্ণ, এই অর্থে গুরুত্বপূর্ণ কারণ কাকন বিবি হচ্ছেন একজন আদিবাসী নারী মুক্তিযোদ্ধা। অর্থাৎ আমরা সাধারণত বর্তমানে আদিবাসী টার্মটি ব্যবহার করি না, এটি আসলে হবে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী। অর্থাৎ তিনি ছিলেন একজন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর অন্তর্গত এবং তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুক্তি বেটি নামে যে উপাধিটি, সেই উপাধিতে তিনি খ্যাত হন কাকন বিবি। এই আলোচনাটিও খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই হচ্ছে মূলত বাংলাদেশের নারী কেন্দ্রিক আলোচনা। আমি প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশের নারী কেন্দ্রিক আলোচনা যখন কিনা আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে সব থেকে বেশি যেই জায়গা থেকে প্রশ্ন আসে সেটি হচ্ছে যে কোন নারী কোন অবস্থানে প্রথম হয়েছেন। যেমন আমরা এখানে একটা তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি যে সরাসরি নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রথম নারী হুইপ, এই প্রথম সংক্রান্ত কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটি কিনা শাগুফতা ইয়াসমিন এমিলি। ঠিক এরকমভাবে আমরা একটু চেষ্টা করব একটা ছকের মাধ্যমে এটি জানতে বা এটি বুঝতে পারার যে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রথম কোন কোন নারীরা রয়েছেন। আমরা আমাদের পরবর্তী স্লাইডে মনোনিবেশ করি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে প্রথম নারী, এখানে একটি ছক রয়েছে। আমরা এই ছকের তথ্যগুলো নিয়ে একটু আলোচনা করব এবং এর বাইরেও আমরা আরও কিছু নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের এবং এই বেগম খালেদা জিয়া তিনি আসলে যখন কিনা গণতন্ত্রের আগমন ঘটে 1991 সালে, তখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং একই সাথে এটি বলা রয়েছে বাংলাদেশের প্রথম নারী বিরোধী দলীয় নেতা সেটি হচ্ছেন শেখ হাসিনা। এখানে বিরোধী দলীয় নেত্রী বলা নেই, নেতা বলা রয়েছে। কারণটা হচ্ছে যে কোনো পদাধিকারের যে ধারণাটি, সেই পদাধিকারের ধারণাটি সাধারণত নারী পুরুষ নির্বিশেষে আমরা এটিকে নির্বাচন করি। সুতরাং এই পদাধিকারটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাপেক্ষে প্রথম বিরোধী দলীয় নেতা হচ্ছেন শেখ হাসিনা, প্রথম নারী বিরোধী দলীয় নেতা। এছাড়া যেটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রথম জাতীয় সংসদের যিনি স্পিকার, তিনি ছিলেন শিরিন শারমিন চৌধুরী। এটিও খুবই গুরুত্বপূর্ণ, তিনি বাংলাদেশ সংসদের প্রথম নারী স্পিকার। এটি ছাড়াও আমাদের জেনে নিতে হবে যে বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রী, প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী যাকে বলা হয়, তিনি হচ্ছেন ডাক্তার দীপু মনি। এটি খুব গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে প্রথম যিনি নারী হুইপ, যিনি কিনা সরাসরি নির্বাচিত সংসদ সদস্য, তিনি হচ্ছেন শাগুফতা ইয়াসমিন এমিলি। কিন্তু যিনি কিনা সরাসরি নির্বাচিত নন, বরঞ্চ প্রথম দলীয়ভাবে নির্বাচিত হুইপ, তিনি হচ্ছেন খালেদা খানম। এই তথ্যটি জানা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকে কিন্তু কনফিউজড হয়ে যায়। আমি কনফিউশন ক্লিয়ার করার স্বার্থে একটু বুঝিয়ে বলি। প্রথম নারী হুইপ যদি বলা হয় তাহলে সেটি হবে খালেদা খানম, কিন্তু যদি বলা হয় সরাসরি নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রথম নারী হুইপ, সেক্ষেত্রে উত্তরটি হবে শাগুফতা ইয়াসমিন এমিলি। আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে প্রথম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যে নারী ছিলেন তিনি হচ্ছেন মেহের আফরোজ চুমকি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রথম যে নারী বাংলাদেশ ব্যাংকের পরিচালক ছিলেন তিনি হচ্ছেন অধ্যাপিকা হান্নানা বেগম। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। প্রথম নারী প্যারেড কমান্ডার যিনি ছিলেন তিনি হচ্ছেন এলিজা শারমিন। এছাড়াও প্রথম মুসলিম নারী ডাক্তার যিনি ছিলেন, এখানে মুসলিম কথাটি খুবই গুরুত্বপূর্ণ, মুসলিম নারী ডাক্তার যিনি ছিলেন তিনি ছিলেন জোহরা বেগম কাজী। প্রথম মুসলিম গদ্য লেখিকা যিনি ছিলেন তিনি হচ্ছেন তাহিরুন নেসা। অর্থাৎ আমরা দেখতে পেলাম এই সংক্রান্ত আলোচনা এই ছকের মধ্যে রয়েছে। এই ছকের এই যে রাজনৈতিক বিভিন্ন কথাবার্তা আমরা পড়লাম, যে রাজনৈতিক ক্ষেত্রে কোন কোন নারীরা অধিষ্ঠিত হয়েছেন, এর বাইরে আমাদের কিছু তথ্য জানা দরকার হতে পারে। যেমন আমি বলি, বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে প্রথম কোন নারী মন্ত্রিসভার সদস্য হিসেবে নির্বাচিত হন, এই প্রশ্ন যদি আসে উত্তরটা হবে দুটি, অর্থাৎ যৌথভাবে দুজন নারী আসলে মন্ত্রিসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। সেই দুজন নারী হচ্ছেন একজন বেগম নূরজাহান মুর্শিদ এবং আরেকজন হচ্ছেন বেগম বদরুন্নেসা আহমেদ। তো এরা ছিলেন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার সদস্য হিসেবে অধিষ্ঠিত নারী। এছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে আমরা যেহেতু পররাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কথাটি জেনেছি, আমরা এটিও জেনে নিই বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট সাহারা খাতুন। এবং একই সাথে এটিও জেনে নেই যে বাংলাদেশের প্রথম নারী সংসদ উপনেতা যিনি ছিলেন তিনি হচ্ছেন সৈয়দা সাজেদা চৌধুরী।
এবং একই সাথে যেহেতু সংসদ নিয়ে কথা হচ্ছে, এটিও জেনে নেই যে বাংলাদেশের যেই নারী সরাসরি নির্বাচিত সংসদ সদস্য তিনি হচ্ছেন সৈয়দা রাজিয়া ফয়েজ। আবার সবার মধ্যে একটু কনফিউশন তৈরি হতে পারে, আমি আবার ক্লিয়ার করি, খেয়াল করে শুনুন। এখানে তথ্যটি বলা নেই, তাই আমি বারবার বলছি। সেটি হচ্ছে যে বাংলাদেশের সরাসরি নির্বাচিত সংসদ সদস্য তিনি হচ্ছেন সৈয়দা রাজিয়া ফয়েজ, কিন্তু তিনি কিন্তু কোনো হুইপ ছিলেন না, অর্থাৎ তিনি কিন্তু দলীয়ভাবে কোনো হুইপ ছিলেন না। কিন্তু যদি বলা হয় সরাসরি নির্বাচিত সংসদ সদস্য এবং হুইপ, সেই অ্যান্সারটি হবে শাগুফতা ইয়াসমিন এমিলি। কিন্তু যদি বলা হয় সরাসরি নির্বাচিত সংসদ সদস্য নয় কিন্তু নারী হুইপ, তিনি হচ্ছেন খালেদা খানম। আশা করি আমরা এই কনফিউশনটি ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও যদি প্রশ্ন আসে বাংলাদেশের প্রথম নারী সচিবকে, উত্তরটি হবে জাকিয়া আক্তার, তিনি প্রথম বাংলাদেশের নারী সচিব। এছাড়াও আমরা যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটু খোঁজ খবর দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের প্রথম যেই নারী জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন তিনি হচ্ছেন ইসমাত জাহান। এই নামটি খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক পরীক্ষায় এসেছে, কোনো উল্লেখ করেন। আমি বলে দিলাম যে জাতিসংঘে নিযুক্ত প্রথম নারী স্থায়ী প্রতিনিধি যিনি ছিলেন তিনি হচ্ছেন ইসমাত জাহান। আমরা আমাদের পরবর্তী স্লাইডে আরেকটি ছক দেখলে আমরা আরেকটু বেশি তথ্য বুঝতে পারবো বা ক্লিয়ার হতে পারবো। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম নারী ভাস্কর যিনি, তিনি হচ্ছেন নভের আহমেদ, এবং তিনি বাংলাদেশের অনেকগুলো ভাস্কর্যের ভাস্কর হিসেবে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থানে অধিষ্ঠিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম যিনি নারী বিচারক তিনি ছিলেন নাজমুন আরা সুলতানা, এবং একই সাথে আমরা এটি দেখতে পাচ্ছি বাংলাদেশের বা যে খুবই লাইব্রেরির বলি কিংবা সাহিত্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বাংলা একাডেমি, সেই বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক ছিলেন লিলিমা ইব্রাহিম, এটিও খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে বাংলাদেশের আমাদের স্বাধীনতার প্রারম্ভিক ক্ষেত্রে মুক্তিযুদ্ধে যিনি প্রথম নারী শহীদ ছিলেন তিনি ছিলেন মেহেরুন্নেসা, এটিও খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথম নারী ব্যারিস্টার যিনি ছিলেন তিনি হচ্ছেন রাবেয়া ভুইয়া, এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম নারী পাইলট যিনি ছিলেন তিনি হচ্ছেন সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম নারী পুলিশ সুপার ছিলেন রওশন আরা। বাংলাদেশের প্রথম এএসপি ছিলেন ফাতেমা বেগম। বাংলাদেশের প্রথম যে নারী পিএসসি চেয়ারম্যান হিসেবে ছিলেন তিনি হচ্ছেন ডক্টর ZN তাহমিদা বেগম, এবং বাংলাদেশের প্রথম ভাইস চ্যান্সেলর যিনি ছিলেন, প্রথম নারী ভাইস চ্যান্সেলর তিনি হচ্ছেন অধ্যাপক আনোয়ারা বেগম। আমি শেষ তথ্য থেকে শুরু করে একটু কনফিউশন ক্লিয়ার করি। প্রশ্ন যদি হয় বাংলাদেশের প্রথম নারী ভাইস চ্যান্সেলরকে, অ্যান্সার এটাই হবে যে অধ্যাপক আনোয়ারা বেগম। কিন্তু যদি এটি প্রশ্ন হয় বাংলাদেশের প্রথম কোন নারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন, তাহলে সেই উত্তরটি হবে ডক্টর ফারজানা ইসলাম, যিনি কিনা বর্তমানেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে রয়েছেন। অর্থাৎ কনফিউশনটি ক্লিয়ার রাখা ভালো। যদি শুধু ভাইস চ্যান্সেলর বা নারী ভাইস চ্যান্সেলর প্রশ্ন আসে অধ্যাপক আনোয়ারা বেগম উত্তর হবে, কিন্তু যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কথা বলা হয় সেক্ষেত্রে উত্তরটি হবে ডক্টর ফারজানা ইসলাম। আমরা এই ছকের বাইরেও আরেকটু আলোচনা করতে পারি, যেমন আমরা যে নাজমুন আরা সুলতানাকে দেখতে পাচ্ছি যিনি কিনা বাংলাদেশের প্রথম নারী বিচারক, একই সাথে তিনি বাংলাদেশের প্রথম নারী যিনি কিনা হাইকোর্ট এবং আপিল বিভাগের বিচারপতি ছিলেন। এই বিষয়টি জানাও খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে আমরা এটিও জেনে নেই যে আসলে আমাদের অনেক ঐতিহাসিক নারী ছিলেন না, যেমনটা আমরা আগের স্লাইডে দেখেছিলাম যে তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র। আমরা এটিও জেনে নিব যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যিনি শহীদ হন তিনি হচ্ছেন প্রীতিলতা ওয়াদ্দেদার, এটিও জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মুক্তিযুদ্ধের শহীদ একজনের নাম দেখেছি মেহেরুন্নেসা, এর বাইরে বাংলাদেশের প্রথম যিনি নারী আইনজীবী তার নাম হচ্ছে মেহেরুন্নেসা খাতুন, অর্থাৎ দুটি মানুষ আলাদা কিন্তু একই নাম, একটু জেনে নেওয়া ভালো। একজন হচ্ছে মুক্তিযুদ্ধের শহীদ তিনি কিনা শুধু মেহেরুন্নেসা, এবং আরেকজন হচ্ছে প্রথম নারী আইনজীবী যার সম্পূর্ণ নামটি হচ্ছে মেহেরুন্নেসা খাতুন। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যিনি কিনা প্রথম ওসি ছিলেন, আমরা পুলিশ দেখলাম, পুলিশ সুপার দেখতে পেলাম, এএসপি দেখতে পেলাম, কিন্তু যিনি কিনা প্রথম ওসি ছিলেন তিনি হচ্ছেন হোসনে আরা বেগম, তিনি বাংলাদেশের প্রথম নারী ওসি। এবং যদি আমরা প্রশ্ন করি প্রথম নারী ডিআইজি কে ছিলেন, তাহলে উত্তরটি হবে ফাতেমা বেগম, অর্থাৎ তিনি এএসপিও ছিলেন প্রথম এবং প্রথম ডিআইজিও ছিলেন। এবং একই সাথে যদি আমরা সেনাবাহিনীর ক্ষেত্রে বলি বাংলাদেশের প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল কে ছিলেন, উত্তরটি হবে সুরাইয়া রহমান, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম ব্রিগেডিয়ার জেনারেল। কোনো কারণে যদি আমরা একটা চলচ্চিত্রের দিকে মনোনিবেশ করি, যেমনটা হচ্ছে বাংলাদেশের প্রথম নারী মুসলিম অভিনেত্রী ছিলেন বনানী চৌধুরী, এবং যদি বলা হয় বাংলাদেশের প্রথম অভিনেত্রী কে ছিলেন সেটি হবে পূর্ণিমা সেনগুপ্ত।
এবং খুব স্বাভাবিকভাবে সেটি বর্তমান যুগের পূর্ণিমা নয়, সেটি খুবই প্রাচীন এবং প্রথম অভিনেত্রী হিসেবে যিনি কিনা খ্যাত। এছাড়াও যদি বলা হয় বাংলাদেশের প্রথম রেল চালক অর্থাৎ রেল গাড়ি চালনা যিনি করেছেন তিনি হচ্ছেন সালমা খান, তিনি প্রথম রেল চালক ছিলেন। প্রশাসনিক ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের প্রথম সিটি কর্পোরেশনের মেয়র যিনি ছিলেন নারী, তিনি হলেন ডাক্তার সেলিনা হায়াত আইভি। আমরা সবাই জানি তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে বলতে গেলে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত অর্থাৎ নারী রাষ্ট্রদূত কিংবা নারী হাই কমিশনার যেটাই বলি না কেন, তিনি ছিলেন তাহমিনা খান ডলি। এই নামটিও খুব গুরুত্বপূর্ণ, এটি অনেকগুলো পরীক্ষায় এসেছে। এছাড়াও আমরা যদি বলি বাংলাদেশের প্রথম যেই নারী এভারেস্ট বিজয় করেন তিনি ছিলেন নিশাত মজুমদার, যেটি কোনো খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সাথে বাংলাদেশের যেই নারীকে জাতীয় অধ্যাপক অর্থাৎ আমরা যদি অধ্যাপক অব এমিরেটাস বলি, সেই জাতীয় অধ্যাপক যিনি ছিলেন তিনি হচ্ছেন অধ্যাপিকা সুফিয়া আহমেদ। এই ছিল মোটামুটি আমাদের বাংলাদেশের যে নারীরা রয়েছেন তাদের প্রথম যারা বিভিন্ন অবস্থানে অধিষ্ঠিত রয়েছেন তাদেরকে নিয়ে আলোচনা। আমরা এরপর একটু দেখে নিব, সেটি হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডটি, যেটি বাংলার মনীষী অর্থাৎ যেই বিখ্যাত ব্যক্তিবর্গ বাংলার বিভিন্ন ঘটনার সাথে সংযুক্ত ছিলেন, সেটি বিভিন্ন ক্ষেত্রে। আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্র বেসিসে এই স্লাইডটি সাজিয়েছি, আমরা বিভিন্ন ক্ষেত্র সংক্রান্ত ভাবেই আলোচনাটি করব। আমরা প্রথমে যে মানুষটির নাম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন। ভাই নামটি তার উপাধি এবং তিনি এই কারণেই অনেক বেশি বিখ্যাত ছিলেন, কারণটা হচ্ছে তিনি আমাদের পবিত্র আল কুরআন শরীফ প্রথম তিনি বাংলায় অনুবাদ করেন। এছাড়া তার আরও অনেকগুলো কাব্যগ্রন্থ কিংবা তার নিজস্ব কিছু অনুবাদ গ্রন্থ বের হয়েছে, কিন্তু তিনি পবিত্র আল কুরআন প্রথম বাংলায় অনুবাদ করে সবথেকে বেশি বিখ্যাত হন। আমরা দেখতে পাচ্ছি বেগম রোকেয়াকে নিয়ে বলার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় জানা দরকার। যেমন বেগম রোকেয়া ছিলেন এমন একজন নারী জাগরণের অগ্রদূত যিনি কিনা মুসলিম সমাজে নারীদের মধ্যে শিক্ষার বিস্তার করার জন্য এবং মুসলিম সমাজে নারীদের অগ্রযাত্রার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং মোর ইম্পর্টেন্টলি আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে তিনি কিন্তু বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটি বা সহশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে নারীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। এবং আমরা তার বিভিন্ন সমাজকর্ম লক্ষ্য করতে পারি, তার সাহিত্যের বিভিন্ন পরিধারা লক্ষ্য করতে পারি এবং তার যে এই পরিধি, এই কনসেপ্টটিকে তার নিজস্ব পরিবার থেকেও সেই সমর্থনটি আমরা লক্ষ্য করতে পারি, যে তার নিজস্ব পরিবারের সমর্থনের মাধ্যমে তিনি নিজে ব্যক্তিগতভাবে কীভাবে নিজের উন্নয়নটি সাধন করেন। এবং এটি আসলে নারীদের জন্য একটি বড় ধরনের শিক্ষা যে আসলে এইরকমভাবে উন্নয়নটি করা সম্ভব। সো এই ছিল মূলত বেগম রোকেয়াকে নিয়ে বক্তব্য। আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে ধীরেন্দ্রনাথ দত্ত, আরেকজন গুরুত্বপূর্ণ মনীষী যিনি ধীরেন্দ্রনাথ দত্ত, এবং তিনি আসলে অনেকগুলো কৃতিত্ব তার রয়েছে। তার সবথেকে ইম্পর্টেন্ট বা মূল কৃতিত্ব যেটি আমরা তাকে বলবো সেটি হচ্ছে তিনি পাকিস্তানের গণপরিষদে সর্বপ্রথম বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য দাবি জানান। অর্থাৎ এটি কিন্তু এই কারণেই আমরা মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে ধীরেন্দ্রনাথ দত্তের নামটি শুনে থাকি এবং ধীরেন্দ্রনাথ দত্ত এই কারণে আলোচিতও বটে। সেই এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। ধীরেন্দ্রনাথ দত্তের যে অবদানটি আমি আবারও বললাম যে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার যে দাবি, সেই দাবিতে তিনি বরাবরের মতোই সোচ্চার ছিলেন। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে বলা হয় একজন বিখ্যাত ভাষাবিদ। তিনি আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত ভাষাবিদ ছিলেন, একই সাথে তিনি ভাষা বিজ্ঞানী ছিলেন এবং তাকে বলা হয় বহু ভাষাবিদ, কেননা তিনি অনেকগুলো ভাষা তার আয়ত্তে ছিল, সেই অর্থে বলা হয়। আমরা এর পরবর্তীতে যে মনীষীর নাম দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ। আমাদের সাংস্কৃতিক যে পরিমণ্ডলটি রয়েছে সেই সাংস্কৃতিক পরিমণ্ডলে ওস্তাদ আলাউদ্দিন খাঁ খুবই পরিচিত একটি নাম। এবং আমরা একটু জেনে নিব যে ওস্তাদ আলাউদ্দিন খাঁ তিনি একজন বিখ্যাত সুরকার ছিলেন এবং তার জন্ম হয়েছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া যে অঞ্চলটি সেই অঞ্চলে। এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ তিনি একজন বিখ্যাত সুরকার এবং উপমহাদেশের একজন বিখ্যাত সাধক হিসেবে ছিলেন। এর পরবর্তীতে আমরা যে নামটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেগম সুফিয়া কামাল, এবং এই নামটি অনেক বেশি পরিচিত বাংলাদেশের অনেকের সাথে। এবং যেই কারণে সবথেকে বেশি পরিচিত আমি প্রথমে বলেছি যে বাংলাদেশের নারী জাগরণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে একটি পত্রিকা, যে পত্রিকার নাম হচ্ছে বেগম। এবং এই বেগম পত্রিকাটি 1947 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই 1947 সালে প্রকাশিত এই পত্রিকার প্রথম এবং প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি ছিলেন বেগম সুফিয়া কামাল। এবং তিনি একই সাথে আমাদের স্বাধীনতা ভিত্তিক অনেকগুলো রচনা লেখার মাধ্যমে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়াও আমরা আরও অনেকগুলো মনীষী রয়েছে, আরও অনেক মনীষীদের নাম আমরা বলতে পারি। যেমনটা আমরা বলতে পারি যে খুব অতীতে যদি আমরা চলে যাই তাহলে ঈশা খাঁ, যিনি কিনা 12 ভূঁইয়াদের নেতা ছিলেন, তিনি একজন গুরুত্বপূর্ণ মনীষী। এছাড়া মহাকবি আলাওল, যিনি কিনা পদ্মাবতী রচনা করেছেন। আমরা নবাব সিরাজউদ্দৌলার কথা জানি, কিংবা রাজা রামমোহন রায়, যিনি কিনা
তার অনেকগুলো সংস্কারপন্থী অবস্থান আমরা জানি। হাজী শরীয়তুল্লাহ, যিনি কিনা ফরাজি আন্দোলনের নেতা ছিলেন। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটি অনুবাদ করেছিলেন। অনেকে মনে করেন যে এটি জেমস লং অনুবাদ করেছিলেন এবং এই জন্য তার কারাগারে যেতে হয়, সেটি নিয়ে বিতর্ক রয়েছে। এছাড়া বিষাদ সিন্ধু এটি মাইকেল মধুসূদন দত্ত নয় বরং মীর মোশাররফ হোসেন রচনা করেন। এছাড়া আমরা জানি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি কিনা একজন বিখ্যাত রসায়নবিদ ছিলেন। এটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেকেরই জানি না, এবং এই প্রশ্নটি কিন্তু আসে আনকমন হিসেবে, যে বাংলাদেশের একজন বাংলার একজন প্রখ্যাত রসায়নবিদ ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এছাড়াও স্বামী বিবেকানন্দ, যিনি কিনা বিভিন্ন উক্তি কিংবা তার সাহিত্য ভিত্তিক সমন্বয়ের মাধ্যমে বিখ্যাত ছিলেন। নবাব সলিমুল্লাহর আমরা অবস্থান জানি, যিনি কিনা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও মানব কল্যাণের ত্যাগের জন্য যিনি কিনা দেশবন্ধু হিসেবে পরিচিত লাভ করেন, তিনি ছিলেন চিত্তরঞ্জন দাস। বাংলা ভাষার একজন শ্রেষ্ঠ পুঁথি সংগ্রাহক ছিলেন, যিনি কিনা আব্দুল করিম, যার উপাধিকে বলা হয় সাহিত্য বিশারদ। এরকম আরও অনেক মনীষী আমাদের বাংলার ছিলেন। এছাড়া আমরা বলতে পারি আমাদের স্বাধীন চেতা একজন সশস্ত্র বিপ্লবী ছিলেন, যার নাম হচ্ছে বাঘা যতীন। বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক ছিলেন সুকুমার রায়, যার নামটিও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা শুরুতে বললাম, সেই ব্রিটিশ বিরোধী ক্ষুদিরাম বসু, যাকে কিনা 1908 সালে ফাঁসি দেওয়া হয়। আমরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি কিনা পাকিস্তানের প্রধানমন্ত্রীও ছিলেন 1956 সালে। আমরা বিজ্ঞানী মেঘনাদ সাহা, এই নামটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি হচ্ছেন আয়ন তত্ত্ব এবং জ্যোতি পদার্থবিদ্যা সৃষ্টির একটি নতুন দিগন্ত উন্মোচন তিনি করেন। আমরা ব্রিটিশ বিরোধীর ক্ষেত্রে মাস্টারদা সূর্য সেনের খবরটি জানি, যিনি কিনা একজন বিপ্লবী বীর ছিলেন, যাকে কিনা 1934 সালে ফাঁসি দেওয়া হয়। এছাড়া আমরা সত্যজিৎ রায়ের কথা জানি, যিনি কিনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী নিয়ে চলচ্চিত্র রচনা করেন। রণদা প্রসাদ সাহা, যিনি কিনা সমাজসেবক দানবীর ছিলেন। এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র ছিলেন বাংলার, যিনি কিনা বিখ্যাত একটি উক্তি করেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দিব। এই রকম অনেক অনেক মনীষী ছিলেন। আমাদের বর্তমান বাংলাদেশের ঢাকার যে শাহবাগে যে বারডেম হাসপাতালের যে প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, তিনিও কিন্তু একজন বিখ্যাত মনীষী ছিলেন। এবং এছাড়া আমরা যদি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ কিংবদন্তি জাদু সম্রাটের কথা বলি, তিনি ছিলেন পিসি সরকার, তিনিও একজন বিখ্যাত মনীষী। এরকম আরও অনেক মনীষী বাংলার ছিলেন। আমি যাদের নাম উচ্চারণ করলাম, যাদের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা তো অবশ্যই তাদেরকে আমরা তাদের ছবিগুলো আমরা এখানে দেখার কারণে তাদের তথ্যগুলো আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। এর বাইরেও কিন্তু আমি আরও অনেক মনীষীর কথা বললাম। আমি আশা করি আপনারা এই তথ্যগুলো একটু টুকে নেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ এই মনীষীদের অনেক মনীষী রয়েছে, কিন্তু এই যাদের নাম আমি উচ্চারণ করলাম, যাদের কথা বললাম, তাদের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই মনীষী আলোচনার ক্ষেত্রে। আমরা এই বাংলার মনীষী কেন্দ্রিক আলোচনাটি দেখতে পেলাম। এর পরবর্তীতে আমরা যে আলোচনাটি করব সেটি হচ্ছে স্বাস্থ্য ও চিকিৎসা। বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বাস্থ্য ও চিকিৎসা, এবং আমরা এখানে বেশ কিছু তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি। তথ্য প্রবাহগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটা মনোযোগ দিয়ে এগুলো দেখব। আমরা যেটি প্রথমেই দেখতে পাচ্ছি, বাংলাদেশের জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব শিশু তিনটির নাম কি? তিনটি বলার কারণ হচ্ছে প্রথমেই টেস্ট টিউব শিশু তিনজন হয়, যার নাম আমরা দেখতে পাচ্ছি হীরা, মণি ও মুক্তা। আমি এই প্রশ্নটি একটু সবাইকে মার্ক করতে বলবো, যে এই তথ্য প্রবাহটি কেন মার্ক করতে বলবো, কারণ এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছে এবং অনেকবার রিপিট হয়েছে। এবং হীরামণি ও মুক্তা তারা 2001 সালে জন্মগ্রহণ করে টেস্ট টিউবের মাধ্যমে। অর্থাৎ এই তথ্যটি আমরা একটু সবাই মনোযোগ দিয়ে দেখে নেব। বাংলাদেশের জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব শিশু তিনজনের নাম হীরা, মণি ও মুক্তা। এবং এটিও আমরা এর পাশাপাশি জেনে নেব যে টেস্ট টিউব শিশু ত্রয়, এই তিনজন শিশুর জন্মদানে যিনি ভূমিকা রাখেন, তিনি যে ডাক্তার ছিলেন, তিনি ছিলেন ডাক্তার পারভিন ফাতেমা। তার নামটিও খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে আমরা একটু জেনে নিব যে বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রূণ শিশু, অর্থাৎ যে ভ্রূণটিকে হিমাগারে রাখার পরবর্তীতে তাকে জন্মদান করা হয়, এবং সেই ভ্রূণ শিশু যার নাম ছিল অপ্সরা, সেই অপ্সরার যিনি রূপকার, অর্থাৎ তাকে এই হিমায়িত ভ্রূণ শিশু হিসেবে তাকে জন্ম প্রদানের ক্ষেত্রে বা জন্মদানের ক্ষেত্রে যিনি ভূমিকা রাখেন, তিনি ছিলেন ডাক্তার রাশিদা বেগম। এই নামটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রতিষ্ঠান, এটি তেজগাঁতে অবস্থিত, আমরা অনেকেই জানি, এটা হচ্ছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। এটি আমরা এটা জেনে নিব। এই প্রশ্নটি অনেকবার পরীক্ষা এসেছে, বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রতিষ্ঠান কোনটি? আমরা অনেকেই এটি প্রতীক সম্পর্কিত প্রশ্ন আসে, দুটি প্রতীক খুবই মনোযোগ দিয়ে আমরা দেখব। সবুজ ছাতা, এটি হচ্ছে স্বাস্থ্য পরিচর্যার প্রতীক, এবং সূর্যের হাসি, এটা হচ্ছে পারিবারিক স্বাস্থ্যসেবার প্রতীক। অর্থাৎ আমরা অনেক সময় আমাদের বাংলাদেশ টেলিভিশনে এই ধরনের বিজ্ঞাপন দেখতে পারি, সরকারি বিজ্ঞাপন যেগুলো, অর্থাৎ এই বিজ্ঞাপনগুলো থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন হয় যে স্বাস্থ্য পরিচর্যার প্রতীক অর্থাৎ সবুজ ছাতা কিসের প্রতীক?
এই আলোচনাগুলোটা আমরা জেনে নিব। সবুজ ছাতা হচ্ছে স্বাস্থ্য পরিচর্যার প্রতীক এবং সূর্যের হাসি এটি হচ্ছে পারিবারিক স্বাস্থ্য সেবার প্রতীক। আমরা এর পরবর্তীতে স্বাস্থ্য চিকিৎসার আরও কিছু আলোচনা দেখতে পারি, যেমন পরমাণু চিকিৎসা কেন্দ্র বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আমরা এটি দেখেছি যে বাংলাদেশের যে কিছুদিন আগে সোসাইটি অফ নিউক্লিয়ার মেডিসিনের আন্ডারে বাংলাদেশের যে 23তম জাতীয় সম্মেলনটি হলো, সেখানে আমরা দেখেছি যে অনেকগুলো পরমাণু মেডিসিন সেন্টারের কথা বলা হচ্ছে, যেখানে কিনা দেশের 15টি নিউক্লিয়ার মেডিসিন সেন্টার বা পরমাণু চিকিৎসা কেন্দ্র যেটি কিনা স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রেখেছে, সেই কথাগুলো বলা হচ্ছে। সো আমরা এটি বুঝতে পারি যে বাংলাদেশে বর্তমানে পরমাণু চিকিৎসা কেন্দ্র রয়েছে সর্বমোট 15টি। আমরা দেখতে পাচ্ছি জাতীয় শিশু নীতি গৃহীত হয় 1994 সালে। খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর পরবর্তীতে কিন্তু বাংলাদেশের শিশু স্বাস্থ্যের যে অবস্থা সেটি উন্নত হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে দেশের প্রথম সরকারি মেডিকেল সেটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, এটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও দেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, BSMMU যেটাকে বলা হয়, এটি হচ্ছে দেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে অনেকগুলো ভাসমান হাসপাতাল রয়েছে, যারা কিনা বিভিন্ন এলাকায় গিয়ে চিকিৎসা দান করে থাকে। দেশের সর্বশেষ ভাসমান হাসপাতালের নাম হচ্ছে রংধনু। এই নামটি জানা আমাদের খুব গুরুত্বপূর্ণ, এবং এটিও আপডেট থাকতে হবে যে পরবর্তীতে কোনো ভাসমান হাসপাতাল রয়েছে কিনা। এছাড়া দেশে বর্তমান মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে মোট 4টি। উত্তরটিও পরিবর্তনশীল, তবে এখন পর্যন্ত উত্তরটি অথেন্টিক। যেমন এই ধরনের পরিবর্তনশীল উত্তরগুলো আমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। যেমন আমি আরেকটা তথ্য বলে দের বাইরে, যেমন বাংলাদেশের সরকারি ডেন্টাল ইউনিট রয়েছে 9টি, সেই উত্তরটিও পরিবর্তনশীল। অর্থাৎ বাংলাদেশে নতুন কোনো ডেন্টাল ইউনিট সেটি তৈরি হতেও পারে সরকারি। আপাতত সরকারি ডেন্টাল ইউনিট সর্বমোট 9টি। অর্থাৎ আমরা এই তথ্যের বাইরেও আরেকটি তথ্য জেনে নিলাম। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য সংক্রান্ত কিছু তথ্যকণিকা। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা আজকের স্লাইডের বাইরেও একটু আলোচনা করব, কারণ আমরা সবাই জানি যে আমাদের বর্তমানে কোভিড-19 যে করোনা ভাইরাস আমরা যেটাকে বলি, সেই করোনা ভাইরাসের সংক্রমণের যে অবস্থানটি সেটি অনেক বেশি ছড়িয়ে গিয়েছে। এই বিষয়টা আমরা একটু জানবো। তার আগে আমরা স্বাস্থ্য সংক্রান্ত দেশীয় তথ্যকণিকাগুলো একটু জেনে নেই। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বার্ড ফ্লু ভাইরাসের অ্যাকচুয়াল নামটি কি। সেই অ্যাকচুয়াল নামটা হচ্ছে H5N1। এই সমীকরণটি আমরা একটু মনে রাখার চেষ্টা করব, কারণ বার্ড ফ্লু একটা সময় খুবই মহামারী আকার ধারণ করেছিল, সেটি বাংলাদেশেও ছিল। বাংলাদেশের আরেকটি মহামারী ছিল আর্সেনিক। আমরা পরবর্তী তথ্য প্রবাহে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্সেনিকের মাত্রা সবচেয়ে বেশি হচ্ছে চাঁদপুর জেলায়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, কারণ ওই জেলাতে সব থেকে বেশি মাত্রা ছিল আর্সেনিকের, চাঁদপুর জেলায়। ঢাকা মেডিকেল কলেজ এটি প্রতিষ্ঠিত হয় 1946 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটিকে বাংলাদেশের বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সরকারি মেডিকেল কলেজ হিসেবে আখ্যা দিয়ে থাকে, ঢাকা মেডিকেল কলেজ, সেটি কিন্তু 1946 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয় 1976 সালে। এটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্বাধীন বাংলাদেশ পরবর্তীতে খুব সংক্ষেপে অর্থাৎ 1976 সালের মধ্যেই বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয় 1985 সালে। এটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন রোগের টিকা অনেক সময় আবিষ্কৃত হয়নি বা হয়েছে। বাংলাদেশ চেষ্টা করেছে স্বাধীনতার পরবর্তী সময় আপডেটেড থাকার। হেপাটাইটিস বি থেকে শুরু করে বিভিন্ন টিকা সেই কর্মসূচি তারা 1985 সালের মধ্যে গ্রহণ করে। এছাড়া প্রথম জাতীয় টিকা দিবস পালন করা হয় 1995 সালে। এটিও খুবই গুরুত্বপূর্ণ। সালভিত্তিক বিষয়গুলোকে আমরা সিরিয়ালে রেখেছি, এটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। বাংলাদেশে গলগণ্ড রোগে আক্রান্তের হার হচ্ছে 47%, এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জামালপুর এলাকায়। এটি আমরা একটু জানার চেষ্টা করব যে বাংলাদেশে যেহেতু আয়োডিনের অভাবে যে রোগটি হয় সেটিকে গলগণ্ড রোগ বলা হয়। সারা বিশ্বকে পোলিও মুক্ত ঘোষণা করা হয় 2005 সালে, এবং বাংলাদেশেও কিন্তু পোলিও রোগটি ছিল, এবং খুব স্বাভাবিকভাবে বাংলাদেশও তাদের নিজস্ব উদ্যোগে এই রোগটিকে নির্মূল করতে সফল হয়। অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি বিশ্বের উড়ন্ত চক্ষু হাসপাতাল। অর্থাৎ এটি হচ্ছে অরবিস ইন্টারন্যাশনাল, যেটি কিনা সারা বিশ্বে চক্ষু পরীক্ষা করার ক্ষেত্রে তারা সারা বিশ্বে এই সেবা প্রদান করে থাকে। দেশের মানসিক ব্যাধি হাসপাতাল যেখানে অবস্থিত সেটা হচ্ছে পাবনার হেমায়তপুর। আমরা অনেকেই জানি দেশের মানসিক ব্যাধি হাসপাতাল যে অবস্থানটি। বাংলাদেশকে গুটি বসন্ত মুক্ত করা হয় 1977 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এটি অনেকবার বিভিন্ন বিগত বছরের প্রশ্নে চলে এসেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ হেলথ সিটি বলা হয় চট্টগ্রামকে। এটিও খুবই গুরুত্বপূর্ণ, হেলথ সিটি চট্টগ্রামকে এটি বলা হয়।
এবং আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এর বাইরেও আরও কিছু সালভিত্তিক প্রশ্ন থাকতে পারে। যেমন আমরা এটি যখন জেনে নিলাম যে ঢাকা মেডিকেল কলেজ 1946 সালে প্রতিষ্ঠিত হয়, আমরা এটিও জানার চেষ্টা করি যে ঢাকা ডেন্টাল কলেজ এটি কিন্তু প্রতিষ্ঠিত হয় 1961 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আবার আমরা আগের স্লাইডে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের খবরটি জেনেছি যে এটি দেশের প্রথম সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা এটিও জেনে নিই যে এটি প্রতিষ্ঠিত হয় কত সালে। এটি প্রতিষ্ঠিত হয় 1998 সালে, এটি আমরা একটু জেনে নিলাম। এছাড়াও আমরা যদি দেখতে পারি যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে হেলথ সিটি বলা হয় কিংবা বাংলাদেশ গুটি বসন্তমুক্ত হয়, এই রেফারেন্সটি কাদের মাধ্যমে, অর্থাৎ এটিকে কারা অথরিটি হিসেবে এই অ্যানাউন্সমেন্টটি করে, তারা হচ্ছে WHO, অর্থাৎ WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারাই বাংলাদেশকে গুটি বসন্তমুক্ত ঘোষণা করে 1977 সালে। এছাড়া তারাই বাংলাদেশের চট্টগ্রাম নামক এরিয়াকে তারা হেলথ সিটি হিসেবে আখ্যা দিয়ে থাকে। এছাড়া আমরা বাকি বিষয়গুলো দেখতে পেলাম অরবিসের কথা, এবং আমরা একটু জেনে নিই অরবিস ইন্টারন্যাশনাল, যেটি কিনা যেহেতু বলা হলো বিশ্বের উড়ন্ত চক্ষু হাসপাতাল, যেহেতু এটি সারা বিশ্বে পরিভ্রমণ করে, সুতরাং এটি বাংলাদেশেও আসে। আমরা একটু জেনে নিব যে অরবিস সর্বপ্রথম বাংলাদেশে আসে 1985 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি জনস্বাস্থ্য অবকাঠামো, অর্থাৎ সংখ্যা ভিত্তিক যে বিষয়গুলোকে আমরা একটু একটা ছকে আনার চেষ্টা করছি যাতে স্টুডেন্টদের জন্য এই আলোচনাটি বোঝা সুবিধাযুক্ত হয়। এই ছকটিকে খুবই মনোযোগ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। আমি আবারও বলছি, এই ধরনের ছকগুলো কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপডেটেড থাকতে হবে, ছকটিকে ভালোভাবে বুঝে পড়তে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা হচ্ছে বর্তমানে 36টি। বর্তমানে বাংলাদেশের জাতীয় ইনস্টিটিউট হচ্ছে 60টি। বাংলাদেশের স্নাতকোত্তর ইনস্টিটিউট ও হাসপাতাল যেটি, সেটি হচ্ছে 5টি। সংক্রামক ব্যাধি হাসপাতাল, এটির সংখ্যা হচ্ছে 5টি। বাংলাদেশের যক্ষ্মা হাসপাতালের সংখ্যা সবচেয়ে বেশি, যেটি হচ্ছে 45টি। বাংলাদেশে কুষ্ঠ হাসপাতাল যেটি, সেটি হচ্ছে বর্তমানে 3টি। এবং বাংলাদেশের মানসিক হাসপাতাল এটি 1টি বর্তমানে রয়েছে, যেটি কিনা পাবনার হেমায়তপুর আমরা বললাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে আমরা যেহেতু স্বাস্থ্য চিকিৎসা নিয়ে কথা বলছি, সেহেতু আমরা একটু জেনে নেওয়া দরকার যে বর্তমানে নোভেল যে করোনা ভাইরাস বা কোভিড-19 যেটিকে আমরা বলি না কেন, এই কোভিড-19 সম্পর্কে কি প্রশ্নগুলো সাধারণত বাংলাদেশ ওরিয়েন্টেড আসতে পারে। করোনা ভাইরাসটি বর্তমান সময়ের কিন্তু চিকিৎসা ক্ষেত্রে খুবই আলোচিত একটি বিষয়, এবং এটি বলে নেওয়া ভালো কয়েকটি তথ্য সম্পর্কে যে করোনা ভাইরাস আবিষ্কৃত হয় মূলত 1964 সালে, এবং এই করোনা শব্দের অর্থটি আসলে কেটিও জানা গুরুত্বপূর্ণ। আমরা দুটি অর্থ জানবো, একটি হচ্ছে বলা হয় পুষ্পমাল্য এবং আরেকটি অর্থ হচ্ছে মুকুট। অর্থাৎ এই দুটি অর্থ আমরা করোনা শব্দের শাব্দিক অর্থ আকারে জানলাম। আমি যদি বাংলায় এর অর্থ করি, এবং আমরা খুব স্বাভাবিকভাবে জানি যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে চীনের হুবেই প্রদেশের উহান থেকে। এটি আমরা খুব মনোযোগ দিয়ে বুঝে নেব যে চীনের হুবেই প্রদেশের উহান থেকে এটি হয়েছে। আমরা গ্লোবালি এটি জেনে নেই যে করোনা ভাইরাসের নাম হচ্ছে কোভিড-19, যার নাম নোভেল করোনা ভাইরাস নামে পরিচিত, এবং এ পর্যন্ত করোনা ভাইরাসের সর্বমোট 7টি টাইপ শনাক্ত করা গেছে। আমি আবারও বলছি, করোনা ভাইরাসের এ পর্যন্ত 7টি টাইপ শনাক্ত করা গেছে। এবং বাংলাদেশে কিন্তু এই মহামারীর আওতামুক্ত এখনও নয়, এখনও বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে। আমি যেই মুহূর্তে ক্লাসটি রেকর্ড করছি সেই মুহূর্ত পর্যন্ত এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO তারা করোনা ভাইরাসকে প্যান্ডেমিক বা মহামারী হিসেবে কিন্তু ঘোষণা করেছে এই বছরের 2020 সালের 11ই মার্চ। তারা প্যান্ডেমিক হিসেবে আখ্যা দেয়। এবং বাংলাদেশে আমরা যদি এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, এই তথ্যটি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। বাংলাদেশে প্রথম কোভিড-19 রোগী শনাক্ত করা হয় 2020 সালের 8ই মার্চ। অর্থাৎ আমরা আবার একটু রিপিট করি, 2020 সালের 8ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়, এবং 2020 সালের 11ই মার্চ সারা বিশ্বে করোনাকে প্যান্ডেমিক বা মহামারী হিসেবে আখ্যা দেওয়া হয়। আমরা সবাই জানি যে করোনা ভাইরাসের যে বিভিন্ন সংক্রমণ ভিত্তিক যে অবস্থান, সেই ব্রিফিংটি আমরা প্রত্যেক দিন দুপুরে জানতে পারি, এবং সেই দুপুরে আমরা যে অবস্থান থেকে জানতে পারি সেটা হচ্ছে IEDCR। আমরা এর পূর্ণরূপটিও জেনে নিব। IEDCR এর পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। এটি হচ্ছে মূলত IEDCR এর পূর্ণরূপ। IEDCR এর বর্তমান পরিচালক হচ্ছেন ডক্টর তাহমিনা শিরিন, তিনি বর্তমান মহাপরিচালক। এবং এই IEDCR এর সদর দপ্তর হচ্ছে মহাখালীতে। এবং সাধারণত করোনা ভাইরাসে আমরা যেই পরীক্ষার জন্য নাক এবং গলার লালার যে নমুনা সেটি সংগ্রহ করার একটি কাঠি রয়েছে, সেই কাঠির নাম হচ্ছে সোয়াব স্টিক, এটিও আমরা জেনে নিলাম। এবং বিশ্বে সর্বপ্রথম করোনা ভাইরাস ইউরোপের ফ্রান্সে ধরা পড়ে, এটিও খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপ মহাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আমি আলোচনা করি, যদিও এটা গ্লোবাল লেকচার।
লাস্ট একটা বিষয় আমরা জেনে নেব। সাধারণত আমরা দেখতে পাই যে করোনা ভাইরাসের সময় পিপিই পরে ডাক্তাররা আমাদের চিকিৎসা করে থাকে। এই পিপিই এর পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এর মাধ্যমেই তারা আসলে আমাদেরকে এই সেবাটি প্রদান করে থাকে। এটি হচ্ছে পিপিই এর পূর্ণরূপ। এই হচ্ছে মূলত বাংলাদেশের স্বাস্থ্য এবং চিকিৎসা কেন্দ্রিক যে আলোচনা, সেটি আমরা জেনে নিলাম যে আমাদের অতীতে যেই ধরনের ভাইরাসগুলো ছড়িয়েছিল সেই ভাইরাসগুলোর অবস্থানটা কেমন, আমাদের বর্তমানের যে জনস্বাস্থ্য অবকাঠামো যেটি কিনা আমরা রানিং স্লাইডে দেখতে পাচ্ছি সেই অবস্থানটি আসলে কেমন, এবং একই সাথে আমরা এটিও বুঝে নিলাম যে বাংলাদেশে বর্তমানে যে মহামারীটি রয়েছে আমরা সবাই চেষ্টা করব সেফ থাকার, এবং আমরা সবাই চেষ্টা করব অবশ্যই নিয়মিত হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। এই করোনা ভাইরাস সম্পর্কিত যে প্রশ্নগুলো সম্ভাব্য থাকতে পারে সেই বিষয়টি আমরা জেনে নিলাম। আমরা এর পরবর্তীতে যেই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, এবং এই আলোচনাটি আমাদের বর্তমান বাংলাদেশের পরিবহন ব্যবস্থার সাথেও সম্পর্কিত। এটি আমরা খুবই মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করব। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার যে আলোচনা সেটি আমরা প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। আমরা সবাই জানি বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম সেটি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। এবং বাংলাদেশের যে রেল চলাচল আমরা সবাই জানি যে রেল চলাচলের দুটি প্রধান ধারা রয়েছে, এটি হচ্ছে ব্রড গেজ আর এটি হচ্ছে মিটার গেজ। এটি বাংলাদেশের ক্ষেত্রে, কিন্তু আমরা যদি এটি বলি যে বাংলাদেশে কত প্রকার রেলপথ আছে সেটি কিন্তু হবে 3 প্রকার। আমি আবারও বলছি, প্রশ্ন যেটি হবে বাংলাদেশে যদি প্রশ্ন আসে যে কত প্রকার রেলপথ রয়েছে সেটি হবে 3 প্রকার। সেই 3 প্রকার হচ্ছে ব্রড গেজ, মিটার গেজ এবং ডুয়েল গেজ। এই 3টি হচ্ছে বাংলাদেশের রেলপথের ধারণা। এবং আপনারা যে কমলাপুর রেল স্টেশনের ছবিটি দেখতে পাচ্ছেন, এই কমলাপুর রেল স্টেশনের স্থপতি যিনি তার নাম হচ্ছে বব বুই। তিনি হচ্ছে বাংলাদেশের কমলাপুর রেলওয়ে স্টেশনের একজন স্থপতি। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টি আমি প্রথমেই বলেছি, আমি আবারও বলছি যে বাংলাদেশের এই রেলওয়ে প্ল্যাটফর্মটি হচ্ছে যে কমলাপুরটি, এটি হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। এবং একটি জেনে নেওয়া দরকার, আমাদের বর্তমান বাংলাদেশে যে 64টি জেলা রয়েছে তার মধ্যে বাংলাদেশে রেলপথ রয়েছে সর্বমোট 44টি জেলায়। তার মানে হচ্ছে 20টি জেলায় আমাদের বাংলাদেশে এখনও রেলপথ নেই। এবং বাংলাদেশের রেলওয়ের যে অনেকগুলো কারখানা রয়েছে, সর্ববৃহৎ যে কারখানাটি সেটি যেখানে রয়েছে সেটি হচ্ছে নীলফামারীর সৈয়দপুরে, এবং এটি সর্ববৃহৎও বটে এবং একই সাথে সর্বপ্রাচীনও বটে। সর্বপ্রাচীন কথাটি বলার কারণ হচ্ছে এই নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত যে বাংলাদেশের রেলওয়ে স্টেশনটি রয়েছে এটি প্রতিষ্ঠিত হয় 1870 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রেলওয়ে স্টেশনের যে ধারণাটি সেই ধারণার ক্ষেত্রে। আমরা এর পরবর্তী ছবিটি দেখতে পাচ্ছি বাংলাদেশের নারায়ণগঞ্জের নদীবন্দর কেন্দ্রিক যে আলোচনা সেটি, এবং এই নদীবন্দরটিকে বলা হয় বাংলাদেশের প্রধান নদীবন্দর। অর্থাৎ এটি নারায়ণগঞ্জে যেটা আমরা দেখতে পাচ্ছি এটি বাংলাদেশের প্রধান নদীবন্দর। এবং এই প্রশ্নটি অনেকবার এসেছে যে নারায়ণগঞ্জের এই নদীবন্দরটি কোন নদীর তীরে অবস্থিত। উত্তরটা হবে শীতলক্ষ্যা নদীর তীরে। অর্থাৎ আপনারা এই ছবিতে যে নদীটি দেখতে পাচ্ছেন সেই নদীটি হচ্ছে শীতলক্ষ্যা নদীর ছবি। আমরা একটু ট্রেনে ফিরে যাব, কারণ আমরা একটি ট্রেনের গুরুত্বপূর্ণ তথ্য জানা আমাদের খুবই দরকার। সেটি হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশ ভারত যে আন্তঃসীমান্ত রেল যোগাযোগ, এই রেল যোগাযোগ কিন্তু অনেক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই রেল যোগাযোগের যে শুরুটি সেটি আমরা একটু জানার চেষ্টা করবো যে ঢাকা কলকাতা রুট, এই ঢাকা কলকাতা রুটেই কিন্তু সর্বপ্রথম ট্রেন চলাচল শুরু হয়। এবং এই ঢাকা কলকাতা রুটে সর্বপ্রথম ট্রেন চলাচল শুরু হয় 2008 সালের 14ই এপ্রিল থেকে, অর্থাৎ নববর্ষ থেকে। আমি আবারও বলছি 2008 সালের 14ই এপ্রিল থেকে ঢাকা কলকাতা রুটে ট্রেন চলাচল শুরু হয়। এবং প্রথম যে ট্রেনটি ঢাকা কলকাতা রুটে গমন করে সেই ট্রেনটির নাম ছিল মৈত্রী এক্সপ্রেস। এটিও খুবই গুরুত্বপূর্ণ। এই হচ্ছে মূলত রেলওয়ে কেন্দ্রিক আলোচনা, অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশনের যেটি প্রতিচ্ছবি সেটিও আমরা একই সাথে বুঝতে পারলাম। আমরা নারায়ণগঞ্জের নদীবন্দর সম্পর্কে জানলাম যেটি কিনা শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। এরপর আমরা দেখতে পাচ্ছি মেরিন একাডেমি, বাংলাদেশের যেটি মেরিন একাডেমি সেটি চট্টগ্রামে অবস্থিত। এবং আমরা প্রথমে জেনে নিব এই যে মেরিন একাডেমিটি রয়েছে এটি প্রতিষ্ঠিত হয় 1962 সালে, অর্থাৎ এটি স্বাধীনতার পূর্বেই আমাদের এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং এটি চট্টগ্রামে অবস্থিত। এবং এটি চট্টগ্রামে যেই জায়গাটায় অবস্থিত তার নাম হচ্ছে জলধিয়াতে অবস্থিত চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমি। এবং এটি বর্তমানে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। এই ছিল মোটামুটি বাংলাদেশের অন্যতম একটি যোগাযোগ ব্যবস্থা কেন্দ্রিক প্রশিক্ষণ স্থল।
আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি বেনাপোল স্থলবন্দর। এটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি কিনা যশোরে অবস্থিত। এই বেনাপোল স্থলবন্দরটি কেন বেশি গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এটি বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর এবং বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষ হিসেবে কিন্তু একটি কমিটি রয়েছে যাদেরকে বলা হয় বাস্তব কর্তৃপক্ষ। বাস্তব মানে হচ্ছে বাংলাদেশ স্থলবন্দর, এবং এই বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষটি এই বেনাপোল স্থলবন্দরকে নিয়ন্ত্রণ করে থাকে। এটি আমাদের জানা খুবই দরকার। এই প্রশ্নটি প্রায় আসে যে যশোরের বেনাপোল স্থলবন্দরটি কারা নিয়ন্ত্রণ করে? উত্তরটি হবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, এবং এটি আসলে বাংলাদেশের আমি একটু আগে বললাম যে এটি সর্ববৃহৎ স্থলবন্দর হিসেবে রয়েছে। এবং এই যে বাংলাদেশের স্থলবন্দরের অনেকগুলি স্থলবন্দর রয়েছে, তার মধ্যে যদি এর বাইরের প্রশ্ন আসতে পারে এরকম যে মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দরটি কোথায় অবস্থিত? উত্তরটি হবে টেকনাফে অবস্থিত। আমি আবারও বলছি, মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দরটি কোথায় অবস্থিত? উত্তরটি হবে কক্সবাজারের টেকনাফে অবস্থিত। এটি আমরা জেনে নিলাম। আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তীতে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ এটি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত প্রথমত, এবং এটি একটি ট্রেনিং সেন্টার হিসেবে বিখ্যাত। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট বাংলাদেশের মেরিন যে একটি অবস্থান রয়েছে তার উন্নয়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা। চট্টগ্রামের অবস্থানটি আমরা জেনে নিলাম। আমরা এর পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছি আমাদের বিমান পথ, আমাদের বিমান পথে বিভিন্ন যোগাযোগের ক্ষেত্রে আলোচনা। এটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অর্থে গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের সর্বমোট আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে 3টি। এই 3টি বিমানবন্দর, একটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, আরেকটি হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট, এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। অর্থাৎ এই 3টি হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর। এবং বাংলাদেশ বিমানের যিনি কিনা প্রথম মহিলা পাইলট, আমরা কিন্তু তাকে নিয়ে আলোচনা করেছি, তার নাম হচ্ছে কানিজ ফাতেমা রোকসানা। যেহেতু তার নামটি আসলো, আমরা একটু রিপিট করে নিলাম আমাদের ডিসকাশনটি, আমাদের আলোচনাটি চালু থাকলো যে বাংলাদেশের বিমানবন্দর কেন্দ্রিক যে ডিসকাশনটি। আমরা একটু জেনে নিব যে এই আমরা যে বিভিন্ন সড়ক পরিবহন ব্যবস্থা, সেক্ষেত্রে আমরা ইদানিংকালে যেটি দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের অভ্যন্তরে অর্থাৎ ঢাকা, রাজধানী ঢাকার অভ্যন্তরে মেট্রো রেল কেন্দ্রিক একটি আলোচনা হচ্ছে, যেটি কিনা প্রশ্ন আসতে পারে বিভিন্নভাবে। আমি একটু বলে রাখি, যেমন ডেমু, আমরা ডেমু শব্দের একটি নাম শুনেছি, ডেমু রেল। এই ডেমু শব্দের অর্থটি কি আমি একটু বলে দিই। ডেমু শব্দের অর্থটি হচ্ছে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, DEMU। আমি আবারও বলছি, সবাই যদি পারেন শিক্ষার্থী বন্ধুরা তাহলে একটু টুকে নেবেন, DEMU, ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। এটি হচ্ছে ডেমু, এবং এই হচ্ছে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা, যেটি সেই পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম কিছু অবস্থান। এটি আমরা মোটামুটি ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমাদের যে আলোচনাটি সেটা হচ্ছে বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগের ক্ষেত্রটি কেমন বর্তমানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি BTCL তারা যাত্রা শুরু করে 2008 সালের 1 জুলাই। আমরা BTCL যারা কিনা বর্তমানে বাংলাদেশের টেলিফোন থেকে শুরু করে মোবাইল পদ্ধতি যেটি রয়েছে সেটিকেও তারা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই BTCL এর দ্বারাই কিন্তু বর্তমানে বাংলাদেশের যে টেলিফোন ভিত্তিক কর বা মোবাইল ট্যাক্স আমরা যেটাকে বলি, সেই বিষয়টি নিয়ন্ত্রিত করা হয়। জেনে নিতে হবে আমাদের, যেটি আমরা তথ্য প্রবাহে দেখতে পাচ্ছি, বাংলাদেশের এই টেলিকমিউনিকেশন কোম্পানি যাত্রা শুরু করে 2008 সালের 1 জুলাই, অর্থাৎ 1 জুলাই থেকে তারা এই যাত্রাটি শুরু করে। সেলুলার ফোন যেটি, সেটি কিন্তু অনেকটা মোবাইল ফোন, মুঠো ফোন যেটি আমরা বলি না কেন, তো সেলুলার পদ্ধতির যে ফোন ব্যবস্থা এটি কিন্তু ঢাকায় প্রথম যেটি চালু হয়, আমরা দেখতে পাচ্ছি ঢাকায় প্রথম সেলুলার পদ্ধতি টেলিফোন ব্যবস্থা চালু হয় 8 আগস্ট 1993 সালে। এবং মোর ইম্পর্টেন্টলি আমাদের জানা দরকার, এই সময়টি থেকে কিন্তু বাংলাদেশে যে টেলিকমিউনিকেশন সেকশনটি, সেই সেকশনটি অনেক বেশি উন্নয়ন শুরু করে, এবং এই সেলুলার পদ্ধতির টেলিফোন ব্যবস্থাটির মাধ্যম পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি কীভাবে মোবাইল সংক্রান্ত, সিম সংক্রান্ত, অর্থাৎ ক্রমান্বয়ে যে উন্নয়ন পদ্ধতিটি সেটি কিন্তু ধীরে ধীরে শুরু হয়। আমরা অনেক সময় ভূ উপগ্রহ কেন্দ্র সম্পর্কে বিভিন্ন আলোচনা শুনি, আমাদের একটু বুঝে নিতে হবে ভূ উপগ্রহ কেন্দ্র আসলে কি। ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে আন্তর্জাতিক টেলিযোগাযোগের মাধ্যম। তার মানে হচ্ছে বাংলাদেশ যে আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ স্থাপন করে। আজকে আমি যদি বাংলাদেশ থেকে বিদেশে কারো ফোন কল ধরতে পারি, এই কনসেপ্টটিকে যারা কিনা কন্ট্রোল করতে পারে বা যাদের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি, সেটি হচ্ছে ভূ উপগ্রহ কেন্দ্র। অর্থাৎ বিভিন্ন স্যাটেলাইট সেন্টার বা যেটাকে আমরা আর্থ স্টেশন বলে থাকি, এই সেন্টারগুলো থেকে
আন্তর্জাতিক টেলিযোগাযোগের মাধ্যম বলা হয় এবং এটির মাধ্যমে আন্তর্জাতিক যে টেলিযোগাযোগটা রয়েছে সেটিকে নিয়ন্ত্রণ করা হয়। এবং এই যে ভূ উপগ্রহ কেন্দ্রের যে নিয়ন্ত্রণের যে জায়গাটি রয়েছে এটির সংখ্যা বাংলাদেশে সর্বমোট 4টি, অর্থাৎ বাংলাদেশে এই ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যাটি সর্বমোট 4টি। আমরা এই 4টি ভূ উপগ্রহ কেন্দ্রের তালিকাটি এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু আলোচনা করে নিব 4টি ভূ উপগ্রহ কেন্দ্র নিয়ে। যেমন আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বেতবুনিয়া। এই বেতবুনিয়াটি এটি সর্বপ্রথম বাংলাদেশে যে জেলায় প্রতিষ্ঠিত সেটি হচ্ছে রাঙামাটিতে 1975 সালে। আমরা আমাদের সুবিধার্থে একটু তারিখটা জেনে নিব বেতবুনিয়ার। এটি 1975 সালের 14ই জুন এটি স্থাপিত হয় কিংবা প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশের সর্বপ্রথম ভূ উপগ্রহ কেন্দ্র হিসেবে ছিল এবং প্রাচীনও বটে। এটি সর্বপ্রথম এবং সর্বপ্রাচীন ভূ উপগ্রহ কেন্দ্র হিসেবে রয়েছে রাঙামাটির এই বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র। আমি আবারও বললাম এটি হচ্ছে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় 1975 সালের 14ই জুন। এর পরবর্তীতে আমরা যে ভূ উপগ্রহ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র, যেটি কিনা গাজীপুরে প্রতিষ্ঠিত হয়। এটিও খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি 1982 সালে প্রতিষ্ঠিত হয় এবং তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্রটি এটি এই যে আর্থ স্টেশনটি রয়েছে এই আর্থ স্টেশনটি বর্তমানে গাজীপুরের সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত অবস্থানে রয়েছে এবং এই তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্রটি 1982 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি ঢাকার মহাখালীতে যে ভূ উপগ্রহ কেন্দ্রটি রয়েছে এটি, এবং এটি সিরিয়ালি আমরা সালগুলোকে কেন্দ্র করে এই ভূ উপগ্রহ কেন্দ্রের যে সংখ্যা সেই সংখ্যাটি আমরা সাজিয়েছি। ঢাকার যে মহাখালী ভূ উপগ্রহ কেন্দ্রটি রয়েছে এটিও 1995 সালে প্রতিষ্ঠিত হয়। স্পেসিফিক তথ্যটি জানার কারণে আমরা একটু তারিখটি জেনে নিব। এই 1995 সালের 12ই ফেব্রুয়ারি এই ঢাকার মহাখালীতে ভূ উপগ্রহ কেন্দ্রটি স্থাপিত হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সর্বশেষ যে ভূ উপগ্রহ কেন্দ্রটি স্থাপিত হয় সেটি হচ্ছে সিলেটে এবং এটির নাম হচ্ছে সিলেট ভূ উপগ্রহ কেন্দ্র, যেটি কিনা 1997 সালে প্রতিষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের 4টি ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা। আমরা এটি বোঝানোর চেষ্টা করলাম যে বাংলাদেশে যে ডাক ও টেলিযোগাযোগ রয়েছে এখানে আমাদের অনেক ডিটেইলস আলোচনা রয়েছে, কিন্তু আমরা এত বেশি পড়বো না, এত বেশি পড়ার দরকার আসলে আমাদের নেই। আমাদের কাট টু কাট সেই ইনফরমেশনটুকু জানা দরকার যে ইনফরমেশনটুকু আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্নে চলে এসেছে কিংবা আমাদের পরবর্তী পরীক্ষায় ইম্পর্টেন্ট বা যেই সিলেবাস ভিত্তিক অপশনের মধ্যে আমাদের পড়াশোনাগুলো রয়েছে। তো এইটুকুই মূলত আমাদের ডাক এবং টেলিযোগাযোগ কেন্দ্রিক আলোচনা আমরা যদি জেনে নিতে পারি তাহলেই যথেষ্ট। এর পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। এটি আমরা একটু জেনে নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এবং এই পরিকল্পনাটি কিন্তু অনেক প্রারম্ভিক দৃষ্টিকোণ থেকে করা হয়। এখানে বলা নেই বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের পরিকল্পনাটি 2011 সালে করা হয় এবং এটি অনেক চেষ্টা করে তার পরবর্তীতে এটি তৈরি করা হয়। আমরা একটু এর ডিটেলস সম্পর্কে জেনে নিব। বাংলাদেশের এটি ছিল প্রথম যোগাযোগ উপগ্রহ, অর্থাৎ এই বঙ্গবন্ধু 1 উপগ্রহের মাধ্যমে আমরা বৈশ্বিক যে একটি আন্তঃ কমিউনিকেশন বা আন্তঃযোগাযোগ ব্যবস্থা, সেক্ষেত্রে বাংলাদেশ একটি সফল উৎক্ষেপণ বা সফল উপগ্রহ তৈরি করতে পেরেছে এবং এই যোগাযোগ উপগ্রহের নাম হচ্ছে বঙ্গবন্ধু 1 এবং স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় 2018 সালের 12ই মে এটি উৎক্ষেপণ করা হয় এবং এই স্যাটেলাইটটি নির্মাণ করা হয় ফ্রান্সে, কিন্তু এবং এটি একই সাথে নির্মাণে সহযোগিতা করেছে রাশিয়া। অর্থাৎ এই দুটি দেশের নাম খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে আমরা এই কনফিউশনটি একটু ক্লিয়ার রাখার চেষ্টা করব। আমি আবারও বলছি, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট 1 এই স্যাটেলাইটটি নির্মাণ করা হয় ফ্রান্সে এবং এটি নির্মাণে সাহায্য করে রাশিয়া। এর পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের এই স্যাটেলাইট নির্মাণের পরবর্তীতে যে উপগ্রহটি রয়েছে এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হয় কবে? উৎক্ষেপণ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং এটি উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে। এটি খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অনেক সময় স্পেসিফিক্যালি কেনেডি স্পেস সেন্টার বলা উল্লেখ থাকে না অপশনে, সেক্ষেত্রে আমরা ফ্লোরিডা অঙ্গরাজ্যকে সিলেক্ট করে ফেলবো। কিন্তু এত ডিটেলসে বলার কারণ হচ্ছে আমি বারবার বলি আমার লেকচারে, আমি আবারও বলে নেই, অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে ডিটেলস প্রশ্ন চলে আসে। অর্থাৎ ডিটেলস বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটি হচ্ছে যে সংজ্ঞাভিত্তিক প্রশ্ন, অর্থাৎ একটি প্রশ্নের অপশন 1 লাইন ব্যাপী হয় বা 2 লাইন ব্যাপী হয়, এরকম 4টি প্রশ্নের 4টি অপশন, একটি প্রশ্নের যে 4টি অপশন সেই 4টি অপশন 8 লাইনের মতো হয়ে যায়। অর্থাৎ অনেক সময় ডিটেলসে অ্যান্সারগুলো বলা থাকে বা অপশন দেওয়া থাকে, এগুলোকে আমরা সংজ্ঞাভিত্তিক এমসিকিউ বলি।
এই ধরনের সংজ্ঞাভিত্তিক এমসিকিউ জানার জন্য আমাদের একটু লাইনগুলো ডিটেলস আকারে পড়ে ফেলতে হয়। এই কারণেই এই ডিটেলসগুলো বলা। ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে, এবং এই কেনেডি স্পেস সেন্টার কিন্তু যার নামে নামকরণ করা হয়েছে তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি তার নামে, সেই স্পেস সেন্টার থেকে করা উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। এবং এটি বলা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এর পরবর্তীতে এই কেনেডি স্পেস সেন্টার থেকে তার পরবর্তীতেই আরও দুটি স্যাটেলাইট একই সাথে উৎক্ষেপণ করা হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইটটির আয়ুষ্কাল অর্থাৎ এর সময়কালটি ছিল 15 বছর সর্বমোট, অর্থাৎ আমরা 2018 সালে যদি উৎক্ষেপণটি লক্ষ্য করে থাকি তাহলে এর সময়সীমাটি হবে 2033 সাল পর্যন্ত। এটি যারা কিনা বৈজ্ঞানিক তারা এটি ধারণা করে থাকেন। এবং এই স্যাটেলাইট বহনকারী যে রকেটটি রয়েছে সেই রকেটের নাম হচ্ছে ফ্যালকন 09 বা ফ্যালকন 09। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটি 15 বছর ব্যাপী, এবং এই দুটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে স্যাটেলাইট বহনকারী যে রকেট সেটি হচ্ছে ফ্যালকন 09। আমরা এটি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে স্যাটেলাইটের মালিক হিসেবে অর্থাৎ বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অবস্থান 57তম, অর্থাৎ বিভিন্ন দেশ যারা রয়েছে আমাদের বর্তমান বিশ্বে যে স্বাধীন দেশগুলো তাদের মধ্যে 57তম দেশ হিসেবে বাংলাদেশ একটি স্যাটেলাইটের মালিক হতে পেরেছে। এই অবস্থানটি খুবই গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে। এই তথ্য প্রবাহটি আমরা একটু মনে রাখার চেষ্টা করব যে বাংলাদেশের স্যাটেলাইটের মালিক হিসেবে তাদের অবস্থানটি কীরকম, সেটা হচ্ছে 57তম। বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম হচ্ছে ব্র্যাক অন্বেষা। এটি খুবই গুরুত্বপূর্ণ জানা যে বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি। এবং এটি বলে রাখা ভালো, বঙ্গবন্ধু স্যাটেলাইটকে বলা হয় বাংলাদেশের পূর্ণাঙ্গ স্যাটেলাইট, কারণ বাংলাদেশ অনেক সময় অনেক ধরনের স্যাটেলাইট বিভিন্ন ভূ উপগ্রহ কেন্দ্রের মাধ্যমে উৎক্ষেপণ করেছে, কিন্তু আন্তঃযোগাযোগ স্থাপন করার ক্ষেত্রে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটি ছিল বাংলাদেশের একেবারে পূর্ণাঙ্গ স্যাটেলাইট হিসেবে খ্যাত। এটিকে বলা হয় বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্যাটেলাইট বঙ্গবন্ধু 01। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি বৈদেশিক বাণিজ্য কেন্দ্রিক একটি আলোচনা। আমরা একটু জেনে নিব বাংলাদেশের বর্তমান বৈদেশিক বাণিজ্যের অবস্থানটি কেমন। বাংলাদেশের যে তৈরি পোশাকটি রয়েছে সেই তৈরি পোশাকের বৃহত্তম বাজারটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং আমরা খুব স্বাভাবিকভাবে জানি মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা এই তৈরি পোশাকের ক্ষেত্রে কানেক্টেড, যেটি কিনা পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র স্থগিতও করেছে। এবং এই বৈদেশিক সাহায্য পরিমাণকারী সংস্থা যারা, তাদের বাংলাদেশ ভিত্তিক যে সংস্থা তার নাম হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। আমরা দ্বিতীয় তথ্য প্রবাহ এটি দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই এমন দেশের নাম হচ্ছে তাইওয়ান। এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি বলা হয় বাংলাদেশের সাথে বাণিজ্যিক এবং কূটনৈতিক উভয় সম্পর্কই নেই, সেটি হচ্ছে ইসরায়েল। তাদের সাথে বাংলাদেশের বাণিজ্যিক এবং কূটনৈতিক কোনো সম্পর্কই নেই। এবং আমরা যদি কোনো পার্টিকুলার কান্ট্রির কথা বলি যারা কিনা দাতা দেশ, এবং বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা দেশ হচ্ছে জাপান। জাপান সব থেকে বেশি ডোনেট বা দান বাংলাদেশে করে থাকে। এবং এই বাংলাদেশের বৈদেশিক সাহায্যে আমরা যদি দেশ হিসাব করি তাহলে শীর্ষ দেশ হচ্ছে জাপান, কিন্তু যদি আমরা সংগঠন বা সংস্থা হিসাব করি সেক্ষেত্রে শীর্ষ সংস্থা হচ্ছে এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যাতে কিনা সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলাতে। এটিও আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের যে উন্নয়ন ফোরাম বা ডেভেলপমেন্ট ফোরামের কথা আমরা বললাম, যারা কিনা আমাদের বৈদেশিক বাণিজ্য কেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে থাকে, তাদের প্রতিষ্ঠাকারীর নাম ছিল বাংলাদেশ এইড গ্রুপ। এবং এই বাংলাদেশ এইড গ্রুপটি প্রতিষ্ঠিত হয় 1974 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এইড গ্রুপের প্রতিষ্ঠাকারীর সদস্য কিন্তু যে কেউ হতে পারে। যে কেউ বলতে আমি যেটি বোঝাচ্ছি সেটি হচ্ছে যে কোনো দেশও হতে পারে কিংবা যে কোনো সংস্থাও হতে পারে। যেমন বাংলাদেশ এইড গ্রুপের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল মোট 16টি দেশ এবং সংস্থার সংখ্যা ছিল 4টি। এবং এই যে বাংলাদেশের উন্নয়ন ফোরাম বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম এর সমন্বয় যে সংস্থাটি করে থাকে সেই সংস্থার নাম হচ্ছে বিশ্ব ব্যাংক, অর্থাৎ তারাই মূলত বাংলাদেশের যে উন্নয়ন ফোরামটি রয়েছে সেই উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হিসেবে রয়েছে। আমরা একই সাথে একটি রিলেটেড পূর্ণরূপ অ্যাব্রিভিয়েশন জেনে নিব, জেইসি। জেইসি শব্দটির অর্থ হচ্ছে জয়েন্ট ইকোনমিক কমিশন। এটি খুবই গুরুত্বপূর্ণ। জয়েন্ট ইকোনমিক কমিশন কেন গুরুত্বপূর্ণ? কারণটি হচ্ছে যে এই জেইসির দ্বারাই বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যেই আন্তঃরাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন সেই বিষয়টি সাধিত হয়। এই কারণে পূর্ণরূপের জয়েন্ট ইকোনমিক কমিশন কনসেপ্টটি জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর পাশাপাশি একটি সাম্প্রতিক তথ্য জেনে নেব, কারণ সম্প্রতি করোনাকালীন সময় বাংলাদেশ যেই সংস্থার নিকট থেকে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছে তারা হচ্ছে আইএমএফ। অর্থাৎ আইএমএফ রিসেন্টলি বাংলাদেশে এই করোনার দুর্যোগের কারণে তারা সব থেকে বেশি অর্থ ডোনেট করেছিল
আমরা একই সাথে এটি জেনে নিলাম যে বাংলাদেশের এডিবি যদি আমরা সংস্থা হিসাব করি তারা শীর্ষে গঠিত সংস্থা হিসেবে, এবং বাংলাদেশের যে 8 গ্রুপ আমরা যেখানে বললাম এটা কিন্তু বিএজি নামে বিখ্যাত ছিল, এবং এই বিএজি নামটি পরবর্তীতে পরিবর্তন হয়ে বিডিএফ হয়। অর্থাৎ আমরা বুঝতেই পারছি বিএজি মানে হচ্ছে বাংলাদেশ 8 গ্রুপ এবং বিডিএফ মানে হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। অর্থাৎ এই দুটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন ফোরাম, বিভিন্ন বৈদেশিক সাহায্য কিংবা বাণিজ্যের ক্ষেত্রে তারা এই বাংলাদেশের অবস্থানটিকে নিরূপণ করে থাকে। এবং এই বাংলাদেশ উন্নয়ন ফোরামের যারা কিনা আন্তর্জাতিক সমন্বয়কারী সংস্থা তারা হচ্ছে বিশ্ব ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু চেষ্টা করব এই কনসেপ্টগুলোকে বিগত বছরের প্রশ্নের আলোকে একটু বুঝে নেওয়ার জন্য, যাতে করে আমরা সাম্প্রতিকের সাথে অতীতের একটি সমন্বয় সাধন করে পড়াশোনাটি করতে পারি। আমরা আমাদের লেকচারের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের দেখে নিব আজকে আমরা যে লেকচারটি উপভোগ করলাম বা বোঝার চেষ্টা করলাম, এখান থেকে পূর্ববর্তী বছরে কি কি প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আসলে কেমন। আমরা প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কোথায়? কেবল ল্যান্ডিং স্টেশন কোথায়? এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির 2015 সালের ডি ইউনিটে এসেছে এবং একই সাথে জগন্নাথ ইউনিভার্সিটির 2016 সালের বি ইউনিটেও এসেছে, এবং এর উত্তরটি হবে পটুয়াখালীর কুয়াকাটায়। আমি আবারও বলছি, বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন এটি অবস্থিত হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়। আমরা কিছুক্ষণ আগে ডেমো শব্দের অর্থটি কিন্তু জেনেছি এবং এটি এতটাই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 2013 সালে এসেছে এবং এটি একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 2013 সালে এসেছে। এবং ডেমো শব্দের অর্থ আমি আবারও বলছি, ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। আমি আবারও বলছি, ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। এটি হচ্ছে ডেমো শব্দের যে একটি পূর্ণরূপ সেটি। এরপর আমরা এই পূর্ণরূপ কেন্দ্রিক বিষয় দেখতে পাচ্ছি টিআইএন এর পূর্ণরূপটা কি। এটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 2009 সালে এসেছে, এটি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটেও 2008 সালে এসেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 2009 সালে এসেছে। এই টিআইএন এর পূর্ণরূপটি অনেকে আমরা ভুল করি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বলে থাকি, ভুল। এর উত্তরটি হবে টিআইএন মানে হচ্ছে ট্যাক্সপায়ার্স আইডেন্টিফিকেশন নেটওয়ার্ক। আমি আবারও বলছি, ট্যাক্সপায়ার্স আইডেন্টিফিকেশন নেটওয়ার্ক, এটি হচ্ছে টিআইএন এর পূর্ণরূপ। আমরা একটু বোঝার চেষ্টা করব যে যারা কিনা কর সংস্থা তাদের সাথে কানেক্টেড। অর্থাৎ টিআইএন যদি আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলি, দুটোর মিনিং বা দুটোর যে তথ্য কেন্দ্রিক আলোচনা সেটা কিন্তু একেবারেই আলাদা। সুতরাং এই ক্ষেত্রে আমাদের এই বিষয়টি জানা খুব ইম্পর্টেন্ট। প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়? এটি বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 2013 সালে এসেছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটে 2013 সালে এসেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 2014 সালে এসেছে। প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমরা সবাই জানি এটা হচ্ছে বাগেরহাট জেলায়, যেটি কিনা ভারতের ব্যাঙ্গালোরে এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করার কথা ছিল এবং এটি পরিবর্তন হয়ে এখানে প্রস্তাবনা করা হয়েছে এবং এই প্রস্তাবনা বাংলাদেশের রামপাল নামক জায়গাটিতে করা হয়েছে এবং এটি বাগেরহাটের অবস্থিত। আমরা এরপরে দেখতে পাচ্ছি যে একটি তথ্যভিত্তিক অবস্থান, সেটা হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত। আমরা একটু জেনে নিব যে এই মেয়র হানিফ ফ্লাইওভার বা এই ধরনের দৈর্ঘ্যভিত্তিক আলোচনা কিন্তু খুব আপডেটেড ইনফরমেশন থেকে আসে। দেখতে পাচ্ছি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2013 সালের বি ইউনিটে এসেছে। অর্থাৎ অনেক সময় যেটি হয়, যেই অবকাঠামোগত অবস্থান, পরিবহনগত অবস্থান সবার আগে সম্পন্ন করা হয়, সেখান থেকেই সাধারণত প্রশ্নটি হয়। যেহেতু 2013 সালে মেয়র হানিফ ফ্লাইওভার আপডেটেড ছিল, সেহেতু প্রশ্নটি এসেছে। উত্তরটি আমি বলে দেই, মেয়র হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য হচ্ছে 11.8 কিলোমিটার। কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন সাম্প্রতিককালে অবকাঠামোগত যে বিষয়গুলো সম্পন্ন হয়েছে সেক্ষেত্রে আপডেটেড থাকার। এটি হতে পারে পদ্মা সেতু, যদি সেটি কমপ্লিট হয়, সম্ভবত সেটা আরও পরে হবে। এছাড়া অন্যান্য কোনো অবকাঠামোগত অবস্থান থাকলে সেরকম। তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এখানে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটি 2004 সালে 2002 সালে এসেছে। উত্তরটি হচ্ছে ইলা মিত্র, যেটা আমরা জেনেছি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে ছিলেন? এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটি 2003 সালে এসেছে এবং এর উত্তরটি হচ্ছে চন্দ্রাবতী। আমি আবারও বলছি, এর উত্তরটি হচ্ছে চন্দ্রাবতী। এবং এই প্রশ্নটি বেশ কয়েকবার সাহিত্য কেন্দ্রিক দৃষ্টিকোণ থেকে আসে এবং এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব থেকে বেশি আসা, হয়তো আরও অনেক ক্ষেত্রে এসেছে। কোন বাংলাদেশি সর্বশেষ ম্যাগসেসে পুরস্কার লাভ করেন? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সর্বশেষ ম্যাগসেসে পুরস্কার কে লাভ করেন? আমরা একটি সংস্থার নাম জানবো, যে সংস্থার নামটি হচ্ছে বেলা। কেন এই নামটা আমি বললাম? কারণ এই সংস্থার যিনি প্রধান তিনি আসলে
ম্যাগসেসে পুরস্কারটি লাভ করেন এবং এই নারীর নাম ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সর্বশেষ 2012 সালে ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 2004 সালে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2012 সালে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2005 সালেও এটি এসেছে। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের লেকচার, যেটি আমরা জানার চেষ্টা করলাম বাংলার নারীদের যে অবস্থান বা বাংলাদেশের প্রথম নারী তারা কারা, একই সাথে বাংলার মনীষী যারা তাদের অবস্থান, বাংলাদেশের স্বাস্থ্য এবং চিকিৎসার বর্তমান সমীক্ষা কীরকম, একই সাথে বাংলাদেশের করোনার কারণে বর্তমানে করোনা সংক্রান্ত অবস্থান থেকে কী কী সাম্প্রতিক প্রশ্ন আসতে পারে, একই সাথে আমরা দেখলাম বাংলাদেশের টেলিযোগাযোগ ডাক ব্যবস্থা এবং একই সাথে পরিবহন বা যোগাযোগ ব্যবস্থার কেন্দ্র বা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কেন্দ্রিক আলোচনা। আমরা আশা করব, বা বৈদেশিক বাণিজ্য সর্বশেষ আমরা জানলাম, আমরা আশা করব যে আপনারা যারা এই লেকচারটি শুনেছেন সবাই গুরুত্বপূর্ণ তথ্য প্রবাহ, যেগুলো একটা স্লাইডের বাইরে আমি বলেছি, আপনারা এগুলো টুকে নিতে পেরেছেন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং কেন্দ্রিক আলোচনার জন্য। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের আজকের আলোচনার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আবারও হয়তো অন্য কোনো লেকচারে আপনাদের সাথে আবারও উপস্থিত হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, খুব ভালোভাবে পড়ালেখা করার চেষ্টা করবেন, লেখার চেষ্টা করবেন, টুকে নেওয়ার চেষ্টা করবেন, ইনফরমেশনগুলোকে ম্যাপ দেখে বুঝে পড়ার চেষ্টা করবেন এবং সবাই টেরমিনাল স্কুলের সাথে কানেক্টেড থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।